চলেন আমরা স্টার্ট করি আজকে। আলহামদুলিল্লাহ। আচ্ছা, সবাই মিউট রাখি। আমরা প্রথমে আপনাদের কোয়েশ্চেন শিট থেকে কোয়েশ্চেনগুলো নিয়ে নিই, যেগুলো একটু অ্যাডভান্স লেভেলে হয়ে গেছে, মানে যেগুলো আমি ক্লাসে আলোচনা করব এগুলার আনসার দিব না, এগুলো আজকে আপনারা ক্লাসে আনসার পেয়ে যাবেন। আর যেগুলো আপনাদের দরকার জানার এগুলার আনসার দিব, ঠিক আছে? তো প্রথম কোয়েশ্চেন তালিব ভাই বলছেন যে ক্লায়েন্ট কি আমাদের কিওয়ার্ড রিসার্চের জন্য নিশ কিওয়ার্ড দিয়ে দিবে, এগুলো আপনারা আজকে জানবেন। তপনুজ্জামান ভাই বলছেন ওয়েবসাইট পেজ র্যাঙ্কের জন্য র্যাঙ্ক অনেক পরে আসবে। সাইদা পারবেন আপু গুগল অ্যালগোরিদমটা ভালো করে বুঝি নাই, অ্যালগোরিদম মানে কি? কালকে না অনেকবার বুঝাই দিলাম রে বোন, বুঝেন নাই যে? ভাই আমি যতটুকু জানি পেন্থিয়ন দিয়ে ওয়েবসাইট ক্রিয়েট করলে গুগল ইন্ডেক্স হয় না, তাহলে আমরা কিভাবে? আপনি গুগল ইন্ডেক্স দিয়ে কি করবেন আনিস ভাই? আপনি শুধুমাত্র প্র্যাকটিস করতে পারলেই হবে। আপনি যেন রিয়েল একটা ওয়েবসাইটের ফিল পান, এই জন্য পেন্থিয়নে ওয়েবসাইট খোলা, ঠিক আছে? গুগল অ্যালগোরিদম অ্যান্ড অপটিমাইজেশনের মধ্যে পার্থক্য কী? সানিয়া তাসনিম আপু। আচ্ছা বোন, বুঝাই দিব অ্যালগোরিদমটা আজকে। আবার ভাইয়া একটা কিওয়ার্ডের এগুলো এখন না, আমি ক্লায়েন্টের কোন লোকেশন এখন না, হৃদয় ভাই কিছু মনে করেন না। ক্লাস ভিডিও কালকে দিতে দেরি হয়েছে, তার পেছনের কারণ ছিল কালকে বৃষ্টি ছিল, তো কারেন্ট ছিল না, যার জন্য সকালের দিকে দেওয়া হয়েছে। এমনিতে আপনারা রাত 12টার আগে পেয়ে যাবেন ইনশাল্লাহ। ক্লায়েন্টকে আমাদের লং টেল এগুলো বই দিব, আপনার নাম্বারটা একটু দিবেন, একটু কেন পুরোটাই দিব আনিসুর ভাই, তবে এখন না, যখন দরকার আপনারা নাম্বার পেয়ে যাবেন। ভাই সার্চ ইঞ্জিন কি শুধু গুগলকেই ধরবো নাকি আদার কেউ আছে? বিং টিং সবগুলো আমরা গুগলের জন্য কাজ করব। নিশ কিওয়ার্ড এগুলো পরে বোঝাবো। ওয়ালাইকুম আসসালাম রবিন ভাই, যদি আপনি আজকে এই প্রশ্ন করেন তাহলে আসলে আমার বলার কিছু নাই। ডোমেইন হোস্টিং, এসইও, অ্যালগোরিদম, কিওয়ার্ড, মান্থলি সার্চ ভলিউম, শর্ট টেল, লং টেল, আমি গতকালকে কিন্তু এক্সপ্লেন করার সময় যাওয়ার আগে বলে দিছি না, আপনাদের কিন্তু অবশ্যই নোট করে নিতে হবে, ভিডিও দেখে দেখে পরে নোট করে নিতে হবে, কারণ রিকেপ দিলে তো পুরো ক্লাস আবার রিকেপ দেওয়া লাগবে। খুব সিম্পল জিনিসগুলো আসলো, তো আমি চাচ্ছি না আবার এক্সপ্লেন করতে, কেমন? আপনাকে একটু তো কষ্ট করতে হবে। ওকে, গুগল অ্যালগোরিদম জিনিসটা বুঝেন নাই, গুগল অ্যালগোরিদমটা বলে দিচ্ছি, ঠিক আছে? যারা বুঝেন নাই তাদের জন্য আবার প্রথম থেকে বলে দিচ্ছি। দেখেন, একটা ক্লাস ধরেন একটা ক্লাসে 100 জন স্টুডেন্ট আছে, খুব ভালো করে খেয়াল করেন, 100 জন স্টুডেন্ট আছে। তো 100 জন স্টুডেন্ট ম্যাথে এক্সাম দিবে, ঠিক আছে? অঙ্ক পরীক্ষা দিবে। তো এই অঙ্ক পরীক্ষায় আপনারা যে প্রশ্নপত্রটা দেখেন, এই প্রশ্নপত্র কিন্তু আলাদা আলাদা প্রবলেম থাকে। যে যত বেশি সলভ করতে পারবে তার র্যাঙ্ক কিন্তু তত উপরে হবে, ঠিক না? যে যত বেশি সলভ করতে পারবে সে তত উপরে থাকবে। ঠিক একইভাবে গুগল একটা বিজনেসকে র্যাঙ্ক করার জন্য, আবার বলি, গুগল একটা বিজনেসকে র্যাঙ্ক করার জন্য কিছু নিয়ম নীতি বলে দেয় যে তুমি এইটা করতে পারবা, এইটা করতে পারবা না, এইটা এইভাবে করলে ভালো, এইটা এইভাবে করলে ভালো না। এই যে রিকোয়ারমেন্টস, নিয়ম নীতি বা সূত্র আছে গুগলের, যেগুলো আমরা পুরো কোর্সে জানবো, এগুলাকেই বলা হয় গুগল অ্যালগোরিদম। আমি কি গুগল অ্যালগোরিদমটা বুঝাইতে পারছি আপনাদের? আর অপটিমাইজেশন বলতে বোঝায়, আরেকটা আপু বলছে অপটিমাইজেশন বলতে এইটা বোঝায় রে বোন, যে আপনি গুগলের কথা মতো যখন কাজগুলা করবেন, এই কাজগুলাই হলো অপটিমাইজেশন বা একটা ওয়েবসাইটকে সাজানো, ঠিক আছে? আমি বুঝাইতে পারছি? তো আজকে থেকে আমাদের কিওয়ার্ড রিসার্চ শুরু হবে, ঠিক আছে? আজকে থেকে আমরা কিওয়ার্ড জানবো, কিওয়ার্ড কি, কিওয়ার্ড কেন, কিওয়ার্ড কীভাবে রিসার্চ করতে হয়, কিওয়ার্ড নিয়ে ক্লায়েন্টের কী কোয়েশ্চেন থাকে, কতটা কিওয়ার্ড রিসার্চ করে দিলে কত ডলার ইনকাম হবে, ঠিক আছে? তো উই আর রেডি টু গো টু গেট ফার্স্ট স্কিল। আমাদের প্রথম স্কিল গ্যাদার করার জন্য সবাই রেডি? এইখান থেকে কিন্তু আমাদের ক্লায়েন্টদের সার্ভিস দেওয়া শুরু হয়ে যাবে, ঠিক আছে? আগামী 4 থেকে 5 দিন পরে, ঠিক আছে, 3টা ক্লাস পরে আপনারা সবাই সার্ভিস দিতে পারবেন। আমার কথাগুলো মনোযোগ দিয়ে শুনেন, বোঝার ট্রাই করেন। আমি এক্সাম্পল দিয়ে বোঝাবো, আমি রিকেপ করব, আমি আবার বলে দেব, ঠিক আছে? মনে আছে আমরা গতদিন একটা বিজনেস সিলেক্ট করছিলাম আমাদের জন্য, মনে আছে? একটা বিজনেস সিলেক্ট করছিলাম,
বলেন তো বিজনেসটা কী ছিল? বিজনেসটা কী ছিল? টি শার্ট বিজনেস। এখন এই টি শার্টটাকে আপনি নিশ ধরতে পারেন। নিশ মানে হলো একজন মানুষ যে টপিকস নিয়ে বিজনেস করে, ঠিক আছে, বা যে টপিকস নিয়ে সার্ভিস দেয়। যদি ধরি ধরেন আমার একজন পরিচিত ক্রিমিনাল লয়ার আছে, ক্রিমিনাল লয়ার, তাহলে তার নিশটা কী হবে? ল হতে পারে, লয়ারও হতে পারে, অথবা ক্রিমিনাল লয়ারও হতে পারে। একটা সাবজেক্টকে বোঝায়, ঠিক আছে, একটা সাবজেক্টকে বোঝায়। এখন সব কিওয়ার্ড কিন্তু দিন শেষে নিশ, আবার সব নিশই কিওয়ার্ড। কেন? ক্রিমিনাল লয়ার লিখে সার্চ করেন না গুগলে গিয়ে? ক্রিমিনাল লয়ার লিখে সার্চ করেন না? লয়ার লিখে সার্চ করেন না? শখে শখে বিয়ে করে ফেলছেন, ঠিক আছে, তার কালো চোখের মায়ায় পড়ে শখে শখে বিয়ে করে ফেলছেন, 2 মাস পরে কথা কাটাকাটি, লয়ার দরকার হয় না, তখন কি সার্চ করেন? আই ওয়ান্ট এ ডিভোর্স লয়ার। ওকে, ঠিক আছে। তো এখন কিওয়ার্ড জিনিসটা যদি আমি একবারে এক্সপ্লেন করে দেই, প্রথম থেকে শেষ পর্যন্ত একবারে এক্সপ্লেন করে দেই, আমরা গুগলে যা লিখে সার্চ করি সবগুলাই কিন্তু কিওয়ার্ড, ঠিক না? আমরা গুগলে যা লিখে সার্চ করি সব কিছু কিওয়ার্ড। আর নিশ জিনিসটা কি? নিশ জিনিসটা হলো একটা ইন্ডাস্ট্রি, একটা সাবজেক্ট, ঠিক আছে। আরও যদি সহজ করে বোঝাই, দেখেন 8 পাস করে 9-এ যখন প্রথম উঠছেন তখন কিন্তু শুধুমাত্র প্রেম করা শিখছেন না, সাবজেক্ট নেওয়াও শিখছেন। আর্টস, কমার্স, সায়েন্স শিখছেন না? কেউ সায়েন্স নিয়েছিলেন, কেউ আর্টস, কেউ কমার্স, ঠিক না? শুধু কিন্তু প্রেম করা শিখছেন না, আপনারা কিন্তু সাবজেক্ট নেওয়া। এখন আমি সায়েন্সে ছিলাম, তো আমি যদি সায়েন্সের সাবজেক্টগুলোকে ডিভাইড করি, ধরেন এটা হলো সায়েন্স, কেমন? SCIENCE, সায়েন্স। এখন দেখেন এই যে সায়েন্সটা আছে, আমরা সায়েন্সের সাবজেক্ট ছিল কেমিস্ট্রি, বায়োলজি, হায়ার ম্যাথ, ফিজিক্স, এরকম ছিল না? আলাদা 4টা সাবজেক্ট ছিল। আপনি যদি আর্টস দেখেন তাহলে আর্টসে কী ছিল? আর্টসে ছিল অর্থনীতি, পৌরনীতি, ভূগোল, ইসলামের ইতিহাস। তারপরে কমার্সে হিসাব বিজ্ঞান ছিল। এখন যদি আপনি নিশ ধরেন তাহলে নিশটা হলো সায়েন্স, নিশটা হলো আর্টস, নিশটা হলো কমার্স, এবং এই যে জিনিসগুলো আছে এই জিনিসগুলো কিন্তু তার সার্ভিস। আপনি এইগুলাকে কিওয়ার্ড ধরতে পারেন, আপনি এইগুলারে টপিকসও ধরতে পারেন। বুঝাইতে পারছি নিশ জিনিসটা কি? তাহলে যেটা নিশ এইটাই কিওয়ার্ড, যেটা কিওয়ার্ড এইটাই নিশ। কেমন? বুঝতে পারছেন? এখন চলে, একটা বিজনেসের সবচেয়ে ইম্পর্টেন্ট জিনিস কি জানেন? যদি সে প্রোডাক্ট সেল করে তাহলে প্রোডাক্টটা না তার ইম্পর্টেন্ট, তার প্রোডাক্টটা কিন্তু ইম্পর্টেন্ট। এখন ভাবেন তো, প্রোডাক্টগুলো কি হৃদয় ভাই কিওয়ার্ড? এমনিই বলছি ফয়জুল ভাই, অনেকে নিশ আদর করে বলে, অনেকে কিওয়ার্ড আদর করে বলে, 2টা জিনিসের ধারণা দিয়ে রাখলাম আর কি। এখন ধরেন তো, আমরা কিন্তু প্রোডাক্টগুলোকেও কিন্তু কিওয়ার্ড, ঠিক না? আমরা কিন্তু প্রোডাক্টগুলো গুগলে লিখে সার্চ করি না? প্রোডাক্টগুলো গুগলে লিখে সার্চ করি না? মাইক্রোফোন, ফোন, হেডফোন করি না? এখন দেখেন প্রোডাক্টগুলোও কিওয়ার্ড। এখন চলে, আমরা যখন একটা প্রোডাক্ট লিখে গুগলে সার্চ করি, ধরেন আমার একটা জিনিস দরকার, নর্মালি আমার বেস্ট মাইক্রোফোন দরকার, ঠিক আছে, বেস্ট মাইক্রোফোন। আমি বেস্ট মাইক্রোফোন লিখে সার্চ করছি। সার্চ করার পরে এই যে দেখেন এই যে জিনিসটা আছে না, এই জিনিসটাকে বলা হয় কিওয়ার্ড। আমরা গুগলে যা লিখে সার্চ করি, সার্চ ইঞ্জিনে যা লিখে সার্চ করি, এইগুলা কিওয়ার্ড। এবং এইগুলা জানার জন্য জেনে রাখেন, এইগুলাকে বলা হয় গুগল সাজেশন বা সার্চ ইঞ্জিন সাজেশন। আমি যখন মাইক্রোফোন লিখতেছি, গুগল তো আমার চেয়ে অনেক অ্যাডভান্স, গুগলকে বলা হয় আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্স, ঠিক আছে, অ্যাডভান্স। সে এই যে ডাটাগুলো আছে, এই যে সাজেশনগুলো আছে, এই সাজেশনগুলো দিচ্ছে আমাকে তার যে প্রিভিয়াস বা পাস্টে এই ধরনের কিওয়ার্ড লিখে সার্চ করার পরে মানুষ এই কিওয়ার্ডগুলো সার্চ করছিল। তো এগুলারে বলা হয় গুগল সাজেস্টেড কিওয়ার্ড। শুধুমাত্র জেনে রাখেন, আমরা এগুলো পরে বুঝবো, ঠিক আছে, গুগল সাজেস্টেড কিওয়ার্ড কখন ইউজ করে। তো এইটা হলো কিওয়ার্ড আর এগুলো হলো গুগল সাজেস্টেড কিওয়ার্ড।
এখন বেস্ট মাইক্রোফোন লিখে যদি আমি সার্চ করি, দেখেন একটা ওয়েবসাইট র্যাঙ্কে আসছে tomsguide.com। এই যে tomsguide.comটা আসছে, এই tomsguide.comটা শুধুমাত্র বাংলাদেশের জন্য আসছে, ঠিক আছে? কারণ কিওয়ার্ডের রেজাল্ট, কিওয়ার্ডের সার্চ ভলিউম সব কিছু ডিপেন্ড করে লোকেশনের উপর। এখন দেখেন এই বেস্ট মাইক্রোফোন লিখে মাসে যতজন মানুষ সার্চ করবে তার সংখ্যাকে বলা হয় মান্থলি সার্চ ভলিউম। যতজন মানুষ সার্চ করবে এটাকে বলা হয় মান্থলি সার্চ ভলিউম। ছোটো করে আপনি এমএসবি বলতে পারেন। এমএসবিটা ডিপেন্ড করে লোকেশনের উপর। যেমন ধরেন বেস্ট মাইক্রোফোন লিখে বাংলাদেশে যদি প্রতি মাসে 1000 মানুষ সার্চ করে, আপনি ইউএসএ অথবা ইউকেতে এক্স্যাক্ট সেম ভলিউম পাবেন না, হয় আপস পাবেন আর না হলে ডাউন পাবেন। আমি কি বুঝাইতে পারছি মান্থলি সার্চ ভলিউম কি এবং কিওয়ার্ডটা যে লোকেশনের উপর ডিপেন্ড করে? বুঝাইতে পারছি? এখন দেখেন আমি যখন গুগলে একটা জিনিস লিখে সার্চ করছি, গুগল আমাকে রেজাল্ট দেখাইছে না? জানেন কয়টা পেজ দেখায় প্রথম পেজে গুগল? কেউ জানেন? প্রথম পেজে 10টা রেজাল্ট দেখায়। এবং এই যে রেজাল্ট পেজ আছে এটাকে আদর করে কি বলে ডাকা হয় জানেন? এই যে গুগলে কোনো কিছু লিখে সার্চ করার পরে যে রেজাল্ট পেজ আছে, এই রেজাল্ট পেজটাকে বলা হয় SERP বা সার্চ ইঞ্জিন রেজাল্ট পেজ। অনেক সময় ক্লায়েন্ট এই জিনিসটা এই জন্য বলছি, অনেক সময় ক্লায়েন্ট বলে I want to rank my website on SERP। বুঝতে পারছেন? যদি বলে SERP দ্যাট মিনস সে র্যাঙ্কিংই চায়, সে রেজাল্ট পেজে আসতে চায়। বুঝাইতে পারছি? এখন দেখেন কিওয়ার্ড কিন্তু দুই ধরনের হয়, ঠিক না? কিওয়ার্ড কিন্তু দুই ধরনের হয়, একটা হলো লং টেইল কিওয়ার্ড, একটা হলো শর্ট টেইল কিওয়ার্ড। লং টেইল বলতে বোঝায় যে কিওয়ার্ডের লেন্থ, যে কিওয়ার্ডের দৈর্ঘ্য 3 বা তার চেয়ে বেশি থাকে। যেমন আমি যদি একটা কিওয়ার্ড বলি, ধরেন হৃদয় চৌধুরী, এটাও একটা কিওয়ার্ড, গুগলে এটা লিখেও সার্চ হয়। তো হৃদয় চৌধুরীটা কি বলেন তো? হৃদয় চৌধুরীটা কি? হৃদয় চৌধুরীরা কি? শর্ট টেল কিওয়ার্ড। এখন হৃদয় চৌধুরী ট্রেনার, এসইও ট্রেনার, তাহলে এটা কি হবে? কি হবে বলেন তো? লং টেল কিওয়ার্ড ভাই। ওকে, এখন দেখেন লং টেল কিওয়ার্ড আর শর্ট টেল কিওয়ার্ডের মধ্যে ব্যবধানটা। এখন যদি কেউ একজন হৃদয় চৌধুরী লিখে সার্চ করে, তার ইন্টেনশনটা কি তার সার্চের পেছনে? সে কি জানতে চাচ্ছে হৃদয় ভাই বিবাহিত নাকি অবিবাহিত, হৃদয় ভাই মাসে কত লাখ টাকা ইনকাম করে, হৃদয় ভাই কয়টা গার্লফ্রেন্ড আছে, মানে আমার সম্পর্কে এনিথিং জানতে পারে, ঠিক না? এনিথিং জানতে পারে। বাট যখন হৃদয় চৌধুরী এসইও মেন্টর লিখে সার্চ করে, তখন কিন্তু তার ইন্টেনশনটা ক্লিয়ার থাকে, ঠিক না? ইন্টেনশনটা ক্লিয়ার থাকে, সে ওই রাইট ইনফরমেশনটাকে কিন্তু খুঁজতে চাচ্ছে, ঠিক আছে? এখন দেখেন একটা কিওয়ার্ড, তাহলে আমরা কি লং টেল কিওয়ার্ডটা চুজ করব নাকি শর্ট টেল কিওয়ার্ডটা চুজ করব? হৃদয় ভাই ক্লায়েন্ট কোন ধরনের কিওয়ার্ড চায়, আমরা কি লং টেল কিওয়ার্ড নিব নাকি শর্ট টেল কিওয়ার্ড নিব? এক্সাম্পল দিয়ে বুঝি। ধরেন আমার একটা বিজনেস আছে, যে বিজনেসটা হলো টি শার্টের বিজনেস, ঠিক আছে? ধরেন আমার একটা বিজনেস আছে টি শার্টের বিজনেস। এখন আমি যদি এই টি শার্টটাকে টার্গেট করি, এই টি শার্টের মান্থলি সার্চ ভলিউম কিন্তু বেশি হবে, ঠিক আছে? ধরেন এইটার মান্থলি সার্চ ভলিউম হলো 30,000, ঠিক আছে? এখন যদি আমি ব্ল্যাক টি শার্ট এক্সেল দেখি, দেখবেন এইটার মান্থলি সার্চ ভলিউম কম হবে। এটা 30,000 হলে এইটা হবে মান্থলি 500, ঠিক আছে? এইটা হবে মান্থলি 500। বাট যখন সে টি শার্ট লিখে সার্চ করবে, তখন দেখবেন তার বড় বড় যে ব্র্যান্ডগুলো আছে, ধরেন ইজি আসছে, ঠিক আছে? ইজি ব্র্যান্ড 1 নম্বরে আসবে, 2 নাম্বার হলো বেল, 3 নাম্বার হলো আরং। এখন এই যে ওয়েবসাইটগুলো আছে, এই ওয়েবসাইটগুলো কি? এই ওয়েবসাইটগুলো ব্র্যান্ড না, এগুলো স্ট্রং ওয়েবসাইট না? স্ট্রং বলতে বুঝেন?
কম্পিটিটিভ ওয়েবসাইট, জানাশোনা কম্পিটিটিভ ওয়েবসাইট। এখন বলেন তো এই টি শার্টটাকে টার্গেট করলে আমি কি তাদের বিট করে তাদের পেছনে ফেলে সামনে আসতে পারবো? বলেন তো গুগল কি আমার সামনে আসতে দিবে? এখন এই যে এইগুলাকে বলা হয় কিওয়ার্ড কম্পিটিশন, ঠিক আছে? আমি যদি কিওয়ার্ড কম্পিটিশনটা একটা দুষ্ট এক্সাম্পল দিয়ে বুঝাই তাহলে আপনারা বুঝে যাবেন। একটা খুব দুষ্ট এক্সাম্পল আছে মাথায়, এই দুষ্ট এক্সাম্পল দিয়ে আপনাদের বুঝাই দিচ্ছি, কেমন? ওকে চলেন আমরা রেডি। ওকে সাজাই নিই, কথাগুলো সাজাই নিই, কেমন? ওকে, একটা বিখ্যাত গান আছে জানেন? একটা বিখ্যাত গান আছে না, ওই যে পাড়ায় ঢুকলে ট্যাঙ্কে খোঁড়া করে দিব বলে যে পাড়ার দাদারা, অন্য পাড়া দিয়ে যাচ্ছি তাই। শুনছেন গানটা? শুনছেন? কে কে বলেন? রঞ্জনা এখানে, আমি আর আসবো না। শুনছেন? তাহলে ধরেন আমরা একটা ভিজুয়ালাইজেশনে যাই। ভিজুয়ালাইজেশনে যাই। ধরেন একটা পাড়ায় দুইটা মেয়ে থাকে, অনেক মেয়ে থাকে, ধরেন দুইটা মেয়ে থাকে। একটা হলো রঞ্জনা, ঠিক আছে? আর একটা কমন নাম ইউজ করে ফেলি। কি ইউজ করবো রে ভাই? ধরেন সবচেয়ে কমন একটা নাম ইউজ করি, সব পাড়াতে এই নামের মেয়েগুলার পেয়ে যাবেন, ঠিক আছে? মেয়ে বলছি কারণ হলো আমাদের ছেলেদের অ্যাট্রাকশন বেশি থাকে, তো তারা দুষ্টু দুষ্টু কথাগুলো মনে রাখতে পারবে। এখন দেখেন রঞ্জনা দেখতে মাশাআল্লাহ সুন্দর, মিমও দেখতে মোটামুটি, ঠিক আছে? রঞ্জনা ধরেন অনেক সুন্দর, বড় লোকের একমাত্র মেয়ে, ঠিক আছে? রূপে গুণে শিক্ষায় সব দিকে ঠিক আছে। এখন রঞ্জনাকে পছন্দ করে বা রঞ্জনাকে পেতে চায়, তার লিস্টে যারা আছে তাদের যদি আমি লিস্টেড করি তাহলে একটা হলো সরকারি চাকরিজীবী, ঠিক আছে? একটা হলো সরকারি চাকরিজীবী, আরেকজন বিসিএস ক্যাডার প্লাস সরকারি চাকরিজীবী, ঠিক আছে? আরেকজন আছে পাড়ায় জিমের ট্রেনার, ঠিক আছে? সিক্স প্যাকওয়ালা, হাইট মাইট মাশাল্লাহ। আরেকজন আছে বিজনেসম্যানের ছেলে, ধরেন বিজনেসম্যানের ছেলে, অনেক পপুলার বিজনেসম্যানের ছেলে। আরেকজন আছে পাড়ার পাতি নেতা, ঠিক আছে? এখন দেখেন এই লিস্টে আপনিও রঞ্জনাকে পছন্দ করেন, আপনিও পেতে চান, বাট আপনি একজন খুব সাধারণ ফ্রিল্যান্সার, ঠিক আছে? ধরেন আপনি খুব সাধারণ ফ্রিল্যান্সার অথবা সাধারণ একজন মানুষ। এখন দেখেন এইখানে আপনাদের রঞ্জনাকে পাওয়ার পসিবিলিটিটা কত ভাবেন তো? পসিবিলিটিটা আছে? ধরে নিলাম এখানে পসিবিলিটিটা 0। এখন এই যে দেখেন মিম মাশাআল্লাহ দেখতে সুন্দর, পর্দাশীল, ভদ্র, ঠিক আছে? আপনি খোঁজ নিয়ে জানবেন যে এই মিমের পেছনে কেউ নাই, ঠিক আছে? কেউ পছন্দ করে না বা কারো নজর পড়ে নাই, কেউ প্রেমের জন্য ট্রাই করে নাই। এখন যদি আপনি এইখানে ট্রাই করেন, পাওয়ার পসিবিলিটিটা কেমন থাকবে? অবশ্যই যদি পারফেক্টলি কী করতে পারেন, আপনি যদি উপন্যাস প্রেমী হন, আপনি যদি সিনেমার ট্রিক্সগুলো অ্যাপ্লাই করেন, পেতেও যান, ঠিক না? পেতেও পারেন। এখন এই যে দেখেন রঞ্জনাকে যদি আপনি কিওয়ার্ড ধরেন, এই কিওয়ার্ডের সার্চ ভলিউম পাওয়ার সংখ্যা বেশি থাকবে, বাট যারা নর্মাল ওয়েবসাইট আছে বা যারা নতুন ওয়েবসাইট আছে, যারা একটু ঢিলাঢালা ওয়েবসাইট আছে, তাদের ওই কিওয়ার্ড নিয়ে, ওই শর্ট টেল কিওয়ার্ড নিয়ে র্যাঙ্কে আসার পসিবিলিটিটা খুব কম, নাই বললেই চলে। তার কারণ হলো এখানে কম্পিটিশনটা অনেক বেশি, যার জন্য আমরা শর্ট টেল কিওয়ার্ড যেগুলোতে সার্চ ভলিউমটা মূলত কম থাকে বাট ইজিলি র্যাঙ্ক করা যায়। এখন দেখেন এই কিওয়ার্ডটা টার্গেট করলে সে 12 বছরে একটা ট্রাফিকও পাবে না। যদি এইরকম সে 10টা কিওয়ার্ড টার্গেট করে তাহলে সে 6 মাসে মূলত 4 থেকে 5 হাজার ট্রাফিক পেতে পারে। আমি কি বুঝাইতে পারছি কিওয়ার্ড কম্পিটিশন জিনিসটা কি? আমরা কেন শর্ট টেল কিওয়ার্ডে যাব না? কারণ শর্ট টেল কিওয়ার্ডের কম্পিটিশনটা বেশি থাকে, লং টেল কিওয়ার্ডের কম্পিটিশনটা কম থাকে। এখন যদি আমি ওইখানে চলে আসি, রিয়েলিটিতে চলে আসি, ঠিক আছে? ধরেন আমার একটা বিজনেস আছে যেটা টি শার্ট নিয়ে, আমি যদি অনলাইনে এই টি শার্টটাকে টার্গেট করি তাহলে এখান থেকে আমি একটা ট্রাফিকও পাবো না,
কারণ ইজি, আরং এইরকম বড় বড় ব্র্যান্ডকে ইগনোর করে আমার ওয়েবসাইটকে গুগল র্যাঙ্কে দিবে না, আর না মানুষ আমাকে ট্রাস্ট করবে। এখন যদি আমি রিসার্চ করে দেখতে পারি যে ব্ল্যাক টি শার্টের চাহিদা আছে, ব্ল্যাক টি শার্টের চাহিদা আছে, এক্সেলের চাহিদা আছে ধরেন 500, এবং খোঁজ নিয়ে জানলাম কোনো ব্র্যান্ড এই কিওয়ার্ডটাকে ফিচার করছে না বা টার্গেট করছে না। এখন এইখানে কিন্তু ট্রাফিকের সংখ্যা 0 ছিল, এখান থেকে কিন্তু 500 থেকে মিনিমাম 300 ট্রাফিক আমি পাবো না? তো জিরো থেকে কিন্তু 300 বেস্ট। আমি কি বুঝাইতে পারছি? এখন ভাই আমরা কিভাবে বুঝবো, প্রশ্ন চলে আসে না? আমরা কিওয়ার্ড ডিফিকাল্টিটা বা কম্পিটিশনটা কিভাবে বুঝবো? কম্পিটিশনটা আমাদের কোনো একটা টুলস বলে দেবে। টুলস বলতে বোঝায় ওই পাশের বাড়ির চাচির মতো বা চাচার মতো, ঠিক আছে? আপনি বিয়ে করতে যান, একটা মেয়ের সম্পর্কে পুরো ইনফরমেশন পাশের বাড়ির চাচির কাছে পাবেন না? দেখবেন এইভাবে বলবে যে মেয়ে 99% ওকে। মাঝে মাঝে দেখি একটা ছেলে বাইক দিয়ে নামাই দেয়, মেয়ে মাশাআল্লাহ, মেয়ে 5 ওয়াক্ত নামাজ পড়ে, মাঝে মাঝে দেখি একটা ছেলে বাইকে করে নামাই দেয়, ঠিক না? এইভাবে বলবে, ঠিক এইভাবেই মানুষগুলা বলে, পাড়া প্রতিবেশীগুলো এইভাবে বলে না, কোনো সমস্যা নাই। কিন্তু এই কিন্তুটাই কিন্তু সব কিছুর মূল। ওকে, তো টুলস হলো আইডিয়া নেওয়ার জন্য, ধরুন আইফোনটা চার্জে দিয়ে দিই। টুলসগুলা হলো আইডিয়া নেওয়ার জন্য, ঠিক আছে? টুলসগুলা হলো আইডিয়া নেওয়ার জন্য যে আমার ওই কিওয়ার্ডের জন্য মান্থলি কত সার্চ ভলিউম আসে এবং ওইটার ডিফিকাল্টি কেমন। এবং কিওয়ার্ড রিসার্চ বলতে কী বোঝায় এখন বলি, আপনি ওই দুইটা প্যারামিটার সার্চ ভলিউম এবং কিওয়ার্ড ডিফিকাল্টির উপর বেসড করে ক্লায়েন্টকে সাজেস্ট করবেন, ঠিক আছে? ক্লায়েন্টকে সাজেস্ট করবেন। এগুলো অনেক পরে আনিসুর ভাই, এগুলা যেতে যেতে পথে পূর্ণিমা রাতে দেখা হবে, তারপরে বলবো অনেক পরে ভাই। শর্ট টেল কিওয়ার্ড র্যাঙ্ক করতে পারবো কি না, পারলে কিভাবে, না পারলে কিভাবে। আপাতত কিওয়ার্ড নিয়ে আসি। এখন দেখেন, যদি আপনার সামনে এইরকম একটা সিনারিও আসে, ঠিক আছে? ধরেন এইরকম কিছু কিওয়ার্ডের লিস্ট আসলো, ধরেন কিওয়ার্ডের লিস্ট, এখানে কেডি বলতে বোঝায় কিওয়ার্ড ডিফিকাল্টি, যেটা 0 থেকে 100 পর্যন্ত কাউন্ট করা হয়। যত কম হবে তত ভালো, 0 হলে সবচেয়ে ভালো, 100 হলে সবচেয়ে বাজে, ঠিক আছে? 0 থেকে 100 পর্যন্ত কাউন্ট করা হয়। আর মান্থলি সার্চ ভলিউম তো আর মান্থলি সার্চ ভলিউম। এখন যদি আপনার সামনে এই ধরনের কিওয়ার্ড আসে, ধরেন টি শার্ট, যার কিওয়ার্ড ডিফিকাল্টি হলো 90, যার মান্থলি সার্চ ভলিউম হলো 5000, ঠিক আছে? যদি আরও একটা কিওয়ার্ড আছে, ধরেন যে কিওয়ার্ড হলো ধরেন কী ধরনের, আমি ধরলাম ইয়োলো টি শার্ট ডবল এক্সেল, ঠিক আছে? ডবল এক্সেল, এইটার কিওয়ার্ড ডিফিকাল্টি 2, মান্থলি সার্চ ভলিউম হলো 800, ঠিক আছে? এখন এই দুইটা কিওয়ার্ড থেকে যদি আপনাকে বলে যে কিওয়ার্ড রিসার্চ করে ক্লায়েন্টকে বলতে কোন কিওয়ার্ড তার জন্য বেস্ট হবে, কেন বেস্ট হবে, আপনি এক্সপ্লেন করতে পারবেন না? আপনার জন্য এই কিওয়ার্ডটা বেস্ট হবে কারণ এটা লং টেল কিওয়ার্ড। আপনি যদি কম্পিটিশন দেখেন কম্পিটিশন কম এবং মোটামুটি মান্থলি সার্চ ভলিউম আছে। আপনি যদি এইটা টার্গেট করেন বাবাধন, এইখান থেকে আপনি কোনো ট্রাফিক পাবেন না, বাট এইটা টার্গেট করলে আপনার ট্রাফিক পাওয়ার সম্ভাবনা আছে। যদি ক্লায়েন্ট বলে যে এইটা পাওয়ার, কেন ট্রাফিক পাওয়ার সম্ভাবনা নাই, কারণ ডিফিকাল্টি বেশি, ব্র্যান্ড ওয়েবসাইটগুলা র্যাঙ্ক করে আছে। বুঝাইতে পারছি কিওয়ার্ড রিসার্চ জিনিসটা কি? কিওয়ার্ড রিসার্চ মানে হলো আমরা তার বিজনেসটাকে, তার কিওয়ার্ডটাকে, তার প্রোডাক্টটাকে রিসার্চ করে ক্লায়েন্টকে বলে দিব যে কিওয়ার্ডটা কেন তার জন্য ভালো, কেন ভালো না। কেডি বুঝেন নাই? কেডি মানে হলো কিওয়ার্ড ডিফিকাল্টি। আপনারা র্যাঙ্কিং নিয়ে পড়ে আছেন কেন শিপন ভাই? র্যাঙ্কিং এখন নাকি, কত ক্লাস বাকি আছে, কিওয়ার্ডটা বুঝেন। কিওয়ার্ড রিসার্চ আলাদা স্কিল ভাই, ঠিক আছে? এভারেজ এগুলো পড়ে বলাই দিব, যখন প্র্যাকটিক্যাল করব তখন বুঝাই দিব। তাহলে কেডি মানে হলো কিওয়ার্ড ডিফিকাল্টি। কিওয়ার্ড ডিফিকাল্টিটা কাউন্ট করা হয় 0 থেকে 100 পর্যন্ত, যত কম হবে তত ভালো, যেমন যত কম হবে তত ভালো।
এসিআরপিটা বুঝেন নাই প্রান্ত ভাই? ক্লাসের ভিডিওটা দেখে নিন। কেএল বলতে কিছু নাই ভাই, কেএল কি বলতে কিছু নাই। কিওয়ার্ড ডিফিকাল্টিকে অনেকে এসডিও বলে, ঠিক আছে? অনেকে এসডি বলে, অনেকে কেডি বলে। সেম কথাই, সেম প্যারামিটারসই। এসডি মানে হলো এসইও ডিফিকাল্টি, কেডি মানে হলো কিওয়ার্ড ডিফিকাল্টি, ঠিক আছে? ও কেএল মানে কিওয়ার্ড লিস্ট, সরি কিওয়ার্ড লিস্ট। তাহলে একটা ছোটোমাটো ঝলক দেখে নেবেন নাকি? একটা ছোট ঝলক দেখে নেবেন? চল তাহলে এখন যদি আমার ক্লায়েন্ট বলে যে তুমি আমার জন্য কিওয়ার্ড রিসার্চ করে দাও, আপনাদের ক্লায়েন্টের কাছ থেকে কি কি দরকার হবে বলেন তো? বলেন তো কি কি দরকার হবে আপনাকে যদি বলে যে কিওয়ার্ড রিসার্চ করে দেন, কি কি লাগবে? ওয়েবসাইট, তার ওয়েবসাইট লাগবে আমির ভাই? ওয়েবসাইট দিয়ে কি করবেন? মানে ওয়েবসাইটে মানে ক্লায়েন্টের কিছু টার্গেটেড কিওয়ার্ড, হ্যাঁ, এগুলো দিয়ে আমাদের ক্লায়েন্ট প্রথম প্রশ্ন হবে, ক্লায়েন্ট যখন কিওয়ার্ড রিসার্চের জন্য আসবে আমাদের প্রথম প্রশ্ন হবে তুমি টার্গেটেড কিওয়ার্ডটা কি, তোমার টার্গেটেড বিজনেসটা কি? টার্গেটেড বিজনেস বলতে বুঝেন কি? সে কোন প্রোডাক্টটা, আমির ভাই মিউট করে বলেন ভাই, কোন প্রোডাক্টটা কোন কিওয়ার্ডটা র্যাঙ্ক করতে চায়? এখন টার্গেটেড কিওয়ার্ডের কিন্তু অনেক নাম আছে, টার্গেটেড কিওয়ার্ডের কিন্তু অনেক নাম আছে, একই ধরনের নাম, ঠিক আছে? ধরেন আপনারা আপনার গার্লফ্রেন্ডে কত নামে ডাকেন না, এখন তো মাশাআল্লাহ ভিডিওগুলো দেখলে বোঝা যায়। টুনটুনি ডাকে, ঠিক আছে? টুনটুনি ডাকে, ময়না, বাবু, টিয়া, পাখি, আয় হায় ডাকেন না? টার্গেটেড কিওয়ার্ডের এইরকম অজস্র নাম আছে। এক একটা ক্লায়েন্ট এক এক নামে ডাকে, ঠিক আছে? তাহলে আমরা নামগুলা জেনে রাখি, ঠিক আছে? নামগুলাকে জেনে রাখি। যেমন ধরেন টার্গেটেড কিওয়ার্ডে কেউ সিড কিওয়ার্ড বলা হয়, সিড কিওয়ার্ড বলে, কেউ মেইন কিওয়ার্ড বলে, কেউ রুট কিওয়ার্ড বলে, কেউ নিশ বলে, কেউ ফার্স্ট কিওয়ার্ড বলে, ঠিক আছে? টার্গেটেড কিওয়ার্ডকে মেইন কিওয়ার্ড বলা হয়, ফার্স্ট কিওয়ার্ড বলা হয়, প্রাইমারি কিওয়ার্ড বলা হয়, ফোকাস কিওয়ার্ড বলা হয়, ঠিক আছে? তো এগুলা একই জিনিস, কেমন? তাহলে আমাদের প্রথম কিওয়ার্ড রিসার্চ করার জন্য তার টার্গেটেড কিওয়ার্ড লাগবে না, এবং টার্গেটেড কিওয়ার্ডটা ক্লায়েন্ট বলে দিবে। এখন কিওয়ার্ডের সব ডাটাগুলা কিসের উপর ডিপেন্ড করে? কিওয়ার্ডের ডাটাগুলা কিসের উপর ডিপেন্ড করে? আপনারা দেখে দেখে নোট করে নেবেন মাহফুজ ভাই। ক্লাসের শেষের দিকে, শেষ ক্লাসে যখন আমরা ওভারভিউ করব তখন আমি আপনাদের লিখে দিয়ে দিব। আপাতত এইটাই তো আপনাদের জন্য চ্যালেঞ্জ ভাই, আপনারা নোট করতে পারছেন কিনা, আপনারা গ্রিপ করতে পারছেন কিনা। তাহলে আমাদের কিওয়ার্ড আর লোকেশন লাগবে, ঠিক না? আমাদের কিওয়ার্ড আর লোকেশন লাগবে। আর লাগবে হলো, আমাদের কিওয়ার্ড পেয়ে গেছি, আমাদের লোকেশন পেয়ে গেছি, এখন পাশের বাড়ির চাচিরে লাগবে না? আপনার মেয়েও পছন্দ হয়ে গেছে, মেয়ের বাড়িও চেনা হয়ে গেছে, লাগবে না পাশের বাড়ির চাচি? এবং আমরা আপাতত ফ্রি টুলস ইউজ করব, কেমন? আপনারা সবাই গুগলে গিয়ে সার্চ করবেন এইচরেফ কিওয়ার্ড জেনারেটর। অনেক ধরনের টুলস আছে, টুলস নিয়ে আমি আলাদা ক্লাস নিব, ঠিক আছে? আপাতত এইচরেফ কিওয়ার্ড জেনারেটর লিখবেন, লেখার পরে ফ্রি কিওয়ার্ড রিসার্চ টুলস। এখন দেখেন আমরা গুগলের জন্য করতে যাচ্ছি, এই ডাটাবেসটা বুঝেন, ঠিক আছে? এইটা মানে বোঝায় যে হৃদয় তুমি এখানে আসছো, ভালো করছো, কিসের জন্য কিওয়ার্ড রিসার্চ করতে চাচ্ছ? তো আমরা গুগলের জন্য করতে যাচ্ছি, এবং আমাদের এখানে লোকেশন সিলেক্ট করার অপশন আছে, ঠিক আছে? এখন ধরেন আমাদের টার্গেটেড কিওয়ার্ড হলো টি শার্ট। আমি যদি ইউনাইটেড স্টেটের জায়গায়, ধরেন আমার ক্লায়েন্ট আসছে আমাদের প্রতিবেশী দেশ ইন্ডিয়া থেকে, ধরেন বললো আমার ক্লায়েন্টের লোকেশন হলো ইন্ডিয়া, আপনি এই দুইটা প্যারামিটার ঠিকঠাকভাবে দিবেন। এখন যদি ক্লায়েন্টের টার্গেটেড কিওয়ার্ড গ্রিন টি থাকে, আপনি গ্রিন টি এখানে দিবেন। আপনার যে লোকেশন আছে ক্লায়েন্টের, ক্লায়েন্ট এই লোকেশনগুলা, এই দুইটা ইনফো 100% দিয়ে দিবে, ঠিক আছে? আমি একটা স্পেলিংও ভুল করে ফেলছি, 100% দিয়ে দিবে। টি শার্ট, দেন এটা ইন্ডিয়া, দেন ফাইন্ড কিওয়ার্ডসে ক্লিক করবেন। ফাইন্ড কিওয়ার্ডস, আমি রোবট না ক্লিক করলাম। এখন দেখেন পাশের বাড়ি চাচা বলছে বা চাচি বলছে হৃদয় এইগুলা হলো তোমার ডাটা। আমি রিসার্চ করে দেখছি বা টুলস বলতেছে যে হৃদয় তুমি যদি টি শার্টটাকে ইন্ডিয়াতে টার্গেট করতে যাও, তাহলে এটার কিওয়ার্ড ডিফিকাল্টি, কিওয়ার্ড কম্পিটিশন, সার্চ ডিফিকাল্টি, এসইও ডিফিকাল্টি
29 পড়বে এবং এইটা কাউন্ট করা হয় 0 থেকে 100-র মধ্যে। আমরা 0 মানে যত কম হবে তত ভালো, আমরা চাইবো যত কম নেওয়া যায়, এগুলো পরে বুঝবেন। এখন দেখেন টি শার্ট নিলে আমি 29 ক্রেডিট, দ্যাট মিন্স মোটামুটি ডিফিকাল্টি আছে। সার্চ ভলিউম হলো 266K, আপনারা 66 বলেন 66 বলেন যাই বলেন, 266K। আর এটা হলো আপডেটেড, মানে তারা ডাটাগুলো কবে আপডেট করছে এটা আমাদের দরকার নাই, ঠিক আছে। আপডেটেড মানে হলো তারা তাদের টুলসে ডাটাগুলো কবে আপডেট করছে। এখন দেখেন গার্লস টি শার্টের জন্য কিওয়ার্ড ডিফিকাল্টি হলো 3, যার সার্চ ভলিউম হলো 212K, ঠিক আছে। আমি এইটা ক্লায়েন্টকে সাজেস্ট করতে পারি। বয়েজ টি শার্টের জন্য 5, সার্চ ভলিউম 133K। টি শার্ট ফর মেন এইটার জন্য আবার কিওয়ার্ড ডিফিকাল্টি অনেক বেশি, সার্চ ভলিউম এইটা। ওভারসাইজ টি শার্টের জন্য 108K সার্চ ভলিউম। বেলমেইন টি শার্টের জন্য 79K। টি শার্ট ফর ওয়েমেনের জন্য 12। এখন বলেন তো এই ডাটাগুলো দেখে কে কে ডিসিশন নিতে পারতেছেন ক্লায়েন্ট কোন কিওয়ার্ডগুলো নিলে ক্লায়েন্টের জন্য ভালো হবে, কোন কিওয়ার্ডগুলো ক্লায়েন্টের জন্য ভালো হবে না? ইজি না? আপনারা কিন্তু অলরেডি ডিসিশন মেক করতে পারছেন, ঠিক আছে। ডিসিশন মেক করতে পারছেন না? এইটাই কিওয়ার্ড রিসার্চ ভাই, এর চেয়ে বাইরে কিছু না। আপনি টুলস দিয়ে জাজ করে ক্লায়েন্টকে সাজেস্ট করবেন। রিসার্চ মানে হলো সাজেশন দিবেন, কেন সে এটা করবে, কেন সে এটা করবে না, ঠিক আছে। কেন সে এটা করবে, কেন সে এটা করবে না, করলে কেন করবে আর না করলে কেন করবে না। বুঝাইতে পারছি? ভলিউম বলতে বোঝায় মান্থলি সার্চ ভলিউম বোন, মাসে কতজন মানুষ লিখে সার্চ করে। কনফিডেন্ট আসছে? এসইওটা এর চেয়ে কঠিন না ভাই। এসইওটা হলো ডাটাগুলা বোঝা, ডাটাগুলা দেখে আপনার ডিসিশনটা নেওয়া। বুঝাইতে পারছি? এখন আমরা কিওয়ার্ড রিসার্চ করার সময় একটা জিনিস খেয়াল রাখবো। কি জিনিস খেয়াল রাখবো ভাই? এক্স্যাক্টলি আমরা LCHD-তে খেয়াল রাখবো। কেমন? LCHD-তে খেয়াল রাখবো। ভাই বুঝি নাই, যদি LCHD-টা বোঝান। LCHD হলো, এগুলো পরে আসবে ফাইজুল ভাই, এক্সট্রা কোয়েশ্চেন করে না, আমরা ফ্লো অনুযায়ী যাব। এলসি মানে হলো লো কম্পিটিটিভ অ্যান্ড হাই ডিমান্ডিং, এই কথাটা আসবে। কিন্তু এই কথাটা দিয়ে ক্লায়েন্টকে আপনি গ্রেপ করতে পারবেন। আপনি যদি বলেন আমি তোমার জন্য কিওয়ার্ড রিসার্চ করে দেবো, দ্যাট উইল বি ফাইন। বাট আপনি যদি বলেন আমি LCHD কিওয়ার্ড রিসার্চ করে দিব, এবং ক্লায়েন্টকে যদি বুঝাইতে পারেন যে আমি তোমার জন্য লো কম্পিটিটিভ, এলতে হলো লো আর সিতে হলো কম্পিটিটিভ, ঠিক আছে। আর এইচডি মানে হলো হাই ডেফিনেশন, না দুষ্ট ছেলে মেয়েগুলা, হাই ডেফিনেশন না, এইচডি মানে হলো হাই ডিমান্ডিং, ঠিক আছে। ডিমান্ড বলতে বোঝায় সার্চ ভলিউম, ডিমান্ড বলতে বোঝায় সার্চ ভলিউম, আর কম্পিটিশন বলতে বোঝায় কিওয়ার্ড ডিফিকাল্টি। দ্যাট মিন্স কিওয়ার্ড ডিফিকাল্টি আমাদের জন্য যত কম হবে তত ভালো। আর হ্যাঁ, কিওয়ার্ড ডিফিকাল্টি যত কম হবে আমাদের জন্য তত ভালো, আর সার্চ ভলিউম যত বেশি হবে এইটা আমাদের জন্য ভালো। লো কম্পিটিটিভ হাই ডিমান্ডিং, বুঝতে পারছেন জিনিসটা কি? এখন আপনাদের মন উতলা হয়ে যাচ্ছে, ভাই কত হলে নিব, কত হলে নিব না। একটু ক্লাইম্যাক্স থাকুক, আমরা আগামীকালকে রিয়েল ক্লায়েন্টের প্রজেক্ট করব এবং বেসিক লেভেলের কিওয়ার্ড রিসার্চ করব। আমরা একটা ক্লায়েন্টের প্রজেক্ট ধরবো, কত কিওয়ার্ড ডিফিকাল্টি নিলে তার জন্য ভালো হবে, কেন ভালো হবে, কেন ভালো হবে না, এই সব জিনিসগুলা আমরা আগামীকালকে জানবো। মোটামুটি কিওয়ার্ড রিসার্চ এর চেয়ে কঠিন না, শুধুমাত্র ডাটাগুলা বোঝা। মোটামুটি বুঝতে পারছেন না? কনফিডেন্ট ধীরে ধীরে আসতেছে না? ধীরে ধীরে আসতেছে না? ওকে, আলহামদুলিল্লাহ, ঠিক আছে। একটা মিনিট রেস্ট নেই, কেমন? একটা মিনিট রেস্ট নেই। বিগত 2 ঘন্টা 2.5 ঘন্টা ধরে চিল্লাচিল্লি করতেছি, ঠিক আছে। 2.5 ঘন্টা ধরে একটানা কথা বলতেছি। একটা মিনিট একটু চোখ বন্ধ করি, কেমন? আপনারা একটু ওয়েট করেন।
আপনাদের জুনিয়র সিনিয়র একটা ব্যাচ আছে, ঠিক আছে? ঘুমাবো না ভাই, ঘুমাবো না। আমাকে দেখে মনে হয়েছে আমি এনার্জেটিক না, আমি 2 ঘন্টা আগে বক বক করে আসছি। আমার প্যাশন ভাই এটা, ঠিক আছে? ভালোবাসি ট্রেনিংটাকে, ঠিক আছে? আপনারা যখন এজ এ মেন্টর হিসেবে আমাকে আমার প্রশংসা করেন, তখন এইটাই আমার প্রাপ্যতা, ঠিক আছে, দিন শেষে। এবং আলহামদুলিল্লাহ এনার্জেটিক। খেতে বড় হয়েছে না, গ্রামে বড় হয়েছে না, এখন ঘুমাই ভাই, এখন মোটামুটি 4-5 ঘন্টা ঘুমানো হয়। আস্তে আস্তে হয়ে যাবে, ঠিক আছে? আপনারও হয়ে যাবে। ওকে, তাহলে চলেন একটা ওভারভিউ করি, তারপরে একটু সময় গল্প করব, কেমন? আমরা ধীরে ধীরে যাই, আমাদের ফ্রেন্ডলি হওয়া দরকার আছে। তাহলে কিওয়ার্ড হলো একটা বিজনেসের প্রাণ। আমরা যখন একটা বিজনেস সম্পর্কে রিসার্চ করব, তখন আমরা দেখে নেব যে সে কি কিওয়ার্ডটা নিয়ে বিজনেস করতে পারবে কি না। সে কিওয়ার্ডটা নিয়ে বিজনেস করতে পারবে কি পারবে না, এটা কিন্তু 2টা টার্মসের উপর ডিপেন্ড করে। প্রথম টার্মস হলো সে যে বিজনেসটা করছে এইটার কি ডিমান্ড আছে, এটার কি সার্চ ভলিউম আছে কি না। আর সেকেন্ড হলো যে সে যে কিওয়ার্ডটাকে টার্গেট করছে, বিজনেসটাকে টার্গেট করছে, তার কম্পিটিশন লেভেল কেমন। এখন সার্চ ভলিউম আর কম্পিটিশন দেখাটা আমরা নর্মালি ম্যানুয়ালি দেখতে পারবো না। আমাদের তার জন্য একটা টুলসের দরকার হবে, একটা প্লাগইনের দরকার হবে, যে প্লাগইনটা আমাদের আইডিয়া দিবে, যে হৃদয় বা আপনার নাম ধরে বলবে যে তুমি যে কিওয়ার্ডটাকে চুজ করতে যাচ্ছ, এই কিওয়ার্ড সম্পর্কে আমার কাছে এই ডাটাগুলো আছে, এবং তুমি ডিসিশন মেক করো যে তুমি এই কিওয়ার্ডটা টার্গেট করতে পারবা কি পারবা না। এখন আপনারা ডিসিশন মেক করতে পারবেন না, কে ডিসিশন মেক করতে পারবেন না। কিওয়ার্ড রিসার্চের মেইন কনসেপ্ট এইটাই, আমি দেখব কম্পিটিশন কেমন, আমি দেখব ডিমান্ড কেমন। এই 2টা জিনিস যদি গ্রেপ করতে পারেন, তাহলে কিওয়ার্ড রিসার্চ উইল বি ভেরি ইজি টাস্ক। এবং একটা ছোট্ট কথা বলি, আপনারা যখন কিওয়ার্ড রিসার্চ শিখে ফেলবেন, 20 মিনিট লাগবে, ঠিক আছে? 2 থেকে 300 কিওয়ার্ড রিসার্চ করতে 20 মিনিট লাগবে। এই 20 মিনিটের জন্য ক্লায়েন্ট $15 থেকে $20 পর্যন্ত চার্জ করে, মানে দেখ 20 মিনিটে 2000 টাকার মতো পাবেন, ঠিক আছে? এই সেক্টরটা আমি বলি, এই সেক্টরটা অনেকটা কিসের মতো জানেন? এই সেক্টরটা অনেকটা আলাদিনের গুহার মতো, আলাদিনের গুহা না, আলিবাবার গুহার মতো, ঠিক আছে? আমি একটু কিছু কথা বলি আপনাদের, এটা অনেকটা আলিবাবার ওই গুহার মতো, ঠিক আছে? আলিবাবার গুহাতে যেমন আপনি বলতেন খুলজা সিমসিম খুলে যেত, ঠিক আছে? ওই স্টোরিটা পড়ছেন না, খুলজা সিমসিম বললে খুলে যেত। এখানে কিন্তু অনেক বড় অপরচুনিটি আছে, হিউজ ক্লায়েন্ট ফ্রেম আছে, ক্লায়েন্টগুলো রেডি টু ইনভেস্ট, ঠিক আছে? সব ক্লায়েন্টের আকাঙ্ক্ষা সে ফার্স্ট পেজে আসতে। বাট আপনারা কিন্তু ওই সূত্রটা ভালো করে জানতে হবে, যে খুলজা সিমসিমের ফ্রিল্যান্সিংয়ের সূত্রটা কি। এই সূত্রটা যদি এক্সপ্লেন করি, সর্বপ্রথম যে জিনিসটা দরকার জানেন, জিনিস হলো আপনার ধৈর্য জিনিসটা দরকার, আপনার পজিটিভ থাকতে হবে, ঠিক আছে? আপনি যে স্কিলটা গেদার করছেন, ওই স্কিলটা নিয়ে আপনার কনফিডেন্ট থাকতে হবে। আমি যে স্কিলটা দিচ্ছি, আমি যে সার্ভিসটা দিচ্ছি, আমার সার্ভিসের জন্য আমিই বেস্ট, এই ধরনের আপনারা যদি আগামী 6 মাস না ছাড়েন, যুগের মতো যদি ফ্রিল্যান্সিংটাকে আঁকড়ায় ধরতে পারেন, ইনশাল্লাহ প্রতিটা স্টুডেন্ট সফল হবেন। তবে অবশ্যই আল্লাহ কিন্তু একটা বান্দাকে যখন জাজ করেন, আল্লাহ কিন্তু 2ভাবে জাজ করেন, জানেন? আল্লাহ কিন্তু 2ভাবে জাজ করেন। একভাবে জাজ হলো আল্লাহ খুব বাজে লোককে অনেক বেশি সম্পদ দিয়ে দেন, খুব বাজে লোকগুলার দেখবেন অনেক বেশি সম্পদ দিয়ে দেন, এবং আরও বেশি সম্পদ দেন। আল্লাহ দিতে দিতে, বুঝছেন, মানে ওনার চারিদিকে ভরে দেন সম্পদে, উনি যেখানে হাত দেন ওইখানে সম্পদ। উনি সুদ খাচ্ছেন, সম্পদ বাড়ছে, উনি ঘুষ খাচ্ছেন, সম্পদ বাড়ছে, উনি ব্যবসায় কি করছেন, ঠকাইতেছেন, সম্পদ বাড়ছে। আল্লাহ কিন্তু পরীক্ষা নিচ্ছেন, ঠিক আছে? আল্লাহ কিন্তু পরীক্ষা নিচ্ছেন সম্পদ দিয়ে, ঠিক আছে? জানেন বেশি সম্পদও কিন্তু ভালো না, যারা বেশি সম্পদ পাবে, তারা যদি ঠিকঠাকভাবে ইউজ না করতে পারে, জাকাত না দিতে পারে, দান না করতে পারে, আত্মীয় স্বজনের খেয়াল না রাখতে পারে, তাহলে কিন্তু এই সম্পদগুলাই একদিন কাল হয়ে দাঁড়াবে। জানেন, যারা খুব বেশি টাকা পয়সা, তারা শান্তিতে ঘুমাইতে পারেন না, জানেন? তারা শান্তিতে ঘুমাইতে পারে না।
আর আল্লাহ কিন্তু আরও একভাবে পরীক্ষা নেন। আল্লাহ যারে খুব বেশি পছন্দ করেন না, আল্লাহ খুব বেশি যাকে পছন্দ করেন তাকে কিন্তু অনেকভাবে পরীক্ষা করেন, ঠিক আছে? প্রিয় বান্দা না, আল্লাহ যাকে খুব বেশি পছন্দ করে প্রিয় বান্দার দেখবেন আল্লাহ তাকে ওষুধ দিবেন, বিভিন্ন ধরনের রিজিকের জন্য সংকটে ফেলাবেন, ঠিক আছে? বিভিন্ন ধরনের সম্পদ দিবেন। এবং আল্লাহ এই দুইটা জিনিস কিন্তু করেন কিসের জন্য জানেন? যে আমার বান্দা খুব বেশি সুখে পড়লে কি আমাকে মনে রাখে, নাকি খুব বেশি দুঃখে পড়লে আমাকে মনে রাখে? ঠিক আছে? আপনারা যখন বিপদে পড়েন ইয়া আল্লাহ ইয়া আল্লাহ ইয়া নাফসি করেন না? করেন না? বিপদে ইয়াসিন সূরা একদম একদম মানে ধৈর্য। আমার সিরিয়াসলি আম্মা যখন একটা মাইনর স্ট্রোক করলেন, আমার মুখ থেকে ওই আয়াতগুলা বন্ধ হয় নাই, ঠিক আছে? বন্ধ হয় নাই। আমি ইনস্ট্যান্ট বলছি আল্লাহ আমি নামাজ পড়বো এক্সট্রা, আমি নফল ইবাদত করবো বেশি বেশি। আমার আম্মারে আমার কাছ থেকে নিয়েন না। আমাদের এক সময়ের জন্য মনে হয়েছে আমার আম্মারে হারাই ফেলবো, ঠিক আছে? আমার ভাই বোনদের আমি তাদের কি সামলাবো? সো আলহামদুলিল্লাহ, শুকুর আলহামদুলিল্লাহ। আপনারা যখন খুব বেশি বিপদে পড়বেন তখন মানে যা আয়াত পারেন, যে আয়াত পারেন আল্লাহকে বেশি বেশি ডাকবেন এবং আল্লাহর কাছে একটা কমিটমেন্টে চলে যাবেন, সিম্পল একটা কমিটমেন্টে চলে যাবেন যে আল্লাহ আমি এই নফল ইবাদতগুলো করবো, আল্লাহ তোমাকে স্যাটিসফাইড করার জন্য আমি এটা করব। দেখবেন ইনশাল্লাহ বিপদ কেটে যাবে। যখনই ডিপ্রেশনে থাকবেন, যখনই এমনই থাকবেন, বিপদে পড়লেই, ঠিক আছে? এমন না। এবং আল্লাহ কিন্তু পরীক্ষা নেন, দিন শেষে আপনার এই পরীক্ষাগুলো তখনই নেন যখন আপনি খুব বেশি আনন্দে থাকেন, খুব বেশি কি থাকেন। আরেকটা কথা বলে শেষ করে দিব, আপনাদের বোরিং লাগলে চলে যান, ক্লাস এতটুকুই থাকবে, কারণ ধীরে ধীরে আগাইতে হবে, তো আস্তে আস্তে ক্লাসের লেন্থগুলো বলবে। আপনারা যখন আল্লাহর কাছে কোনো একটা জিনিস উইশ করেন, জানেন আল্লাহ জবাব দেন। আল্লাহ কিন্তু প্রতিটা মুসলমান ইমানদার বান্দার উইশের জবাব দেন, জানেন? প্রতিটা উইশের জবাব দেন। জবাব কিন্তু তিনভাবে আসে, ঠিক আছে? তিনভাবে আসে। ধরেন আল্লাহর কাছে আপনারা দুষ্ট তো চান, আমি হয়তো বা কখনো নিজেকে রিলেশনে জড়াই নাই, বাট যতটুকু বই পড়ছি, অনেক যতটুকু জানি, আপনারা কিন্তু যখন খুব একজনকে খুব বেশি ভালোবাসেন, অনেকেই ফেস করছেন, আল্লাহ তাকে পাওয়াই দেন, তাকে পাওয়াই দিলে আর কিছু লাগবে না, বলেন না? প্রথম অবস্থায় বলেন না? তারপরে যখন সময় যেতে থাকে, যখন বুঝতে পারেন যে এই মানুষটা পারফেক্ট না, এই রিলেশনটা পারফেক্ট না, এই সময়টা পারফেক্ট না, তখন গিল্টি ফিল হয় না? এই জন্য আল্লাহ আপনার যে কোনো বয়স, আপনি যদি বলেন আল্লাহ আমাকে বড়লোক করে দেন, আল্লাহ আমাকে সম্পদশালী করে দেন, আপনি যে কোনো বয়স আল্লাহ আমাকে সুস্থ করে দেন, আল্লাহ তিনটা জবাব দেন। আমি এটা প্রিন্ট করে রাখছেন, আল্লাহ তিনটা জবাব দেন আপনাকে, ঠিক আছে? তিনটা জবাব। প্রথম জবাব, আল্লাহ আপনি উইশ করছেন আল্লাহ আমার সব গুনাহ মাফ করে দেন, আল্লাহ আমার সব গুনাহ মাফ করে দেন। আল্লাহ বলেন আচ্ছা হ্যাঁ ঠিক আছে, ঠিক আছে, আপনার দোয়া তাড়াতাড়ি কবুল হয়ে যান। আমি বলে দেবো টুলসের নাম, ইন্টারাপ্ট করেন না, ঠিক আছে? আপনি যখন কি করবেন, ভাই রে ভাই, একটা জিনিস বলতেছিলাম, আপনারা কোয়েশ্চেন করার জন্য সময় দিয়েছিলাম, ঠিক আছে? আপনাদের কোয়েশ্চেন করার জন্য সময় দিব, শেষ করে নেই, এই 2 মিনিট সময় দেন, শেষ করে নেই। ওকে, দেখেন আপনি যখন কোনো কিছু উইশ করেন তখন আল্লাহর কাছ থেকে তিনটা জবাব আসে। প্রথম জবাব হলো আচ্ছা ঠিক আছে, হ্যাঁ। প্রথম জবাবেই কিন্তু আল্লাহ আপনার দোয়াটা কবুল করে নেন, যদি আপনি খুব ভালোভাবে দোয়া করেন, কবুল করে নেন। আর যদি সেকেন্ড আরেকটা জবাব আসে যে হ্যাঁ অবশ্যই তোমার আরজি আমি গ্রহণ করলাম, তবে এখন না, ঠিক আছে? এখন আমি তোমাকে দেব না, আরও কিছুদিন দেখি বান্দা তুমি কি আমার তরফ থেকে মুখ ফিরায় নাও নাকি। এখন দিলে যদি মনে হয় তুমি মুখ ফিরায় নাও, তাহলে দ্বিতীয় জবাব আসে ইয়েস বাট নট নাও, এখন না। আর 3 নাম্বার জবাব আসে যেটা আল্লাহ আরও বেশি পছন্দ করে দেয়, আই হ্যাভ সামথিং বেটার দেন দিস, আমার এর চেয়ে ভালো কিছু প্ল্যান করে রাখছি তোমার জন্য। দেখবেন মাঝে মধ্যে আপনি আল্লাহর কাছে একটা ছোট্ট জিনিস চান, আল্লাহ আরও বেশি দিয়ে দেন। সো আল্লাহর কাছে যত বেশি পারেন চান, ঠিক আছে? আল্লাহ হয়তো বা হ্যাঁ বলবেন, হয়তো বা বলবেন যে এখন না, হয়তো বা বলবেন যে আমি তোমার জন্য আরও ভালো কিছু প্ল্যান করে রাখছি। কখনো আল্লাহ আপনাকে নেগেটিভ জবাব দেন না, ঠিক আছে? যদি নেগেটিভ জবাব দেন, এইটাও আল্লাহর রহমত, আপনাকে অবশ্যই আলহামদুলিল্লাহ বলতে হবে। তার কারণটা হলো আল্লাহ সব সময়, আল্লাহ শ্রেষ্ঠ পরিকল্পনাকারী এবং আল্লাহ জানেন কোনটা আপনার জন্য বেস্ট হবে। ওকে 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 4-5 মিনিট নিয়ে নিছি, সরি ভাই, ঠিক আছে? এখন কোয়েশ্চেন, টুলসের নাম হলো এইচরেফস, আমি লিঙ্কটা দিয়ে দিব।
আমার একটা এক্সট্রা ভিডিওতে জিমেইলে পাইছিলাম ক্লায়েন্ট আউটরিচ। ভাই এগুলো অনেক পরে আসবে ভাই, আপনারা শুধুমাত্র কিওয়ার্ড নিয়ে ক্লাস নিয়ে প্রশ্ন করেন। একটা কোয়েশ্চেন ছিল, মাইক্রোফোনটা অন করে করতে পারবো? রাতুল ভাই গো এহেড ভাই, করেন করেন ভাই। আসসালামু আলাইকুম ভাইয়া। জি ওয়ালাইকুম আসসালাম। ভাইয়া আসলে আমার কোশ্চেনটা ছিল আমি আপনাকে ফেসবুকে করছিলাম একবার, আপনি রিপ্লাই দিছিলেন, তো আর কি পুরোপুরি ক্লিয়ার হয় না, এর জন্য আবার করতেছি। সেটা হচ্ছে একটু অ্যাডভান্স, তারপর মনের ভিতরে খুঁতখুত করতেছে, তো এই জন্য করতেছি ভাইয়া। মনের মধ্যে সেটাই। কেমন খুঁতখুত করতেছে ভাই? ভাইয়া আমি আসলে এই আগে একটা ফাইবার অ্যাকাউন্ট করছিলাম আর কি, চালাকি করে। তো ওইটা ডিজেবল হয়ে যায়, গিগ দিতে যাওয়ার পরে ডিজেবল করে দেয় আর কি। আমি কপি পেস্ট করছিলাম, তখন না বুঝে করছিলাম, তো ওইটা আমার ভেরিফিকেশন হয় নাই। তো আমি আমার ল্যাপটপে উইন্ডোজ দিছি, তো পরবর্তীতে যখন আপনার এখান থেকে কোর্স কমপ্লিট করার পরে আমি যখন আবার অ্যাকাউন্ট করব, তখন কি আমার সেম নামে করতে পারবো? ভেরিফিকেশন হয় নাই। সেম নামে করতে পারবেন, কিন্তু যে ইনফোগুলো একবার ইউজ করে ফেলছেন, ঠিক আছে, ফাইবারকে এক্সের মতো ভাবেন, ফাইবারে এক্সের মতো ফেরত যেতে পারবেন না কখনো। মানে যা একবার ইউজ করে ফেলছেন এইগুলো আপনি দিতে পারবেন না, না আপনার ইমেইল, না আপনার ইমেজ, না আপনার বাকি যে ইনফোগুলো আছে ফোন নাম্বার বা এক্সটার্নাল, একটা যে দিয়ে দিছেন ওইটা আর ইউজ করতে পারবেন না, ঠিক আছে। আর বাকিগুলো যদি নতুন করে ইউজ করতে পারেন, ইউজার নেম সেম তো নেবে না, একবার ইউজ করে ফেলছেন আপনি যে কোনো ইউজার নেম দিয়ে সব কিছু নতুন করে স্টার্ট করতে হবে। এবং আপনাদের নোটিশ দিয়ে দিচ্ছি, এই ধরনের কোয়েশ্চেনগুলো কিন্তু ক্লাসে করতে পারবেন না, ইনট্রাপ হলে আগের জিনিসগুলো। জি ভাইয়া, জি ভাইয়া, ঠিক আছে ভাইয়া। এটার জন্য কি আইপি চেঞ্জ করতে হবে? না আইপি না, জাস্ট কি করে দেবেন, ঠিক আছে, আচ্ছা ভাইয়া, ধন্যবাদ ভাইয়া, ধন্যবাদ। উইন্ডোজ করে নেবেন। আচ্ছা আজকের ক্লাসটা কি ক্লিয়ার হয়েছে? জি ভাইয়া, আলহামদুলিল্লাহ। রাসেল ভাই আমি বলে দিব, দেখেন আজকে আমি এইচরেপসের যে টুলস ইউজ করছি এটা আমি ক্লাসরুমে দিয়ে দিব, টেনশন নেন না, ক্লাসরুমে দিয়ে দিব, ঠিক আছে। যে কোয়েশ্চেনগুলো আসবে কোয়েশ্চেনগুলো আপনারা 15 বেচের কোয়েশ্চেন শিটে করে ফেলেন, ঠিক আছে। আজকের জন্য টাটা, সবাই ভালো থাকেন। আগামীকালকে ক্লাস কয়টায়? আগামীকালকে ক্লাস কয়টায়? ওভারভিউ দিয়ে দিছি, আগামীকালকে সেম টাইমে দেখা হবে। আসসালামু আলাইকুম সবাইকে, আল্লাহ হাফিজ। ওয়ালাইকুম আসসালাম। আস্তাগফিরুল্লাহ, আস্তাগফিরুল্লাহ। আচ্ছা সবাই লিভ নিয়ে নেবেন, ঠিক আছে। আমি ক্লাস থেকে যাওয়ার পরে সবাই লিভ নিয়ে নেবেন, কেউ থাইকেন না, কেমন? কেউ থাইকেন না, পার্শিয়াল কথাবার্তা বললে এনভায়রনমেন্ট নষ্ট হয়ে যায়, কেমন? ক্লাস 10টায় হয় তাই ভাই, সবসময় ক্লাস 10টার দিকেই হয়। ওকে, আপনারা সবাই লিভ নিয়ে নেবেন যখন ক্লাস শেষ হয়ে যাবে।